সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শিয়াব। শুরুতে পাকিস্তান বাংলাদেশ সিরিজের খবর জানাবো। আজ শুরু হবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট। তবে মাঠের ক্রিকেটের চেয়ে আকাশের দিকে তাকিয়ে দু দল। বৃষ্টির শঙ্কা এই ম্যাচেও আছে। আগের দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ এবং পাকিস্তান। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সকাল 11টায় শুরু হবে এই ম্যাচ। পারফরম্যান্স প্রত্যাশা বাড়িয়ে দেয়। বাংলাদেশের ক্ষেত্রে তেমনটাই হয়েছে। অপ্রত্যাশিত টেস্ট জয়ের পর সিরিজ জয়ের আশায় দিন গুনছে পুরো দেশ। ভেন্যু সেই রাওয়ালপিন্ডি, তবে নতুন ম্যাচ, নতুন পিচ। যে পিচ নিয়ে আলোচনার কমতি নেই। সবুজ ঘাসে ঢাকা 22 গজের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে ফ্যান দিয়ে পিচ শুকানোর কাজ হচ্ছে। তবে উইকেট যেমনই হোক, পাকিস্তান একাদশে পরিবর্তন অবশ্যম্ভাবী। লেগ স্পিনার আবরার আহমেদের খেলা নিশ্চিত। শাহিন শাহ আফ্রিদির জায়গা হয়নি দ্বাদশে। নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী, মীর হামজা থেকে 3 জন পেসার বেছে নেবে স্বাগতিকরা। প্রথম টেস্টের পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের। তারা ভালো খেলেছে। আমাদের লক্ষ্য ছিল খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু আমরা ব্যর্থ হয়েছিলাম। এখন লক্ষ্য দ্বিতীয় টেস্টে ফোকাস ধরে রাখা। বাংলাদেশ একাদশেও পরিবর্তন আসছে। তাসকিন আহমেদের খেলা নির্ভর করবে তার ফিটনেসের ওপর। ইনজুরি কাটিয়ে নেটে ফিরলেও মাহমুদুল হাসান জয়ের একাদশে ফেরার সম্ভাবনা কম। Yeah, the morale, of course, really good because of the obvious reasons of beating Pakistan in Pakistan. ক্রিকেটার মানসিকভাবে দারুণ অবস্থানে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো সহজ না। এখন আমাদের লক্ষ্য দ্বিতীয় টেস্ট। এখানেও প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করছি। দু দলের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমাদের জানা। পিচ ও আবহাওয়ার দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। প্রথম টেস্টের প্রথম দিনের মতো বৃষ্টির শঙ্কা আছে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও। গরম, আর্দ্রতার বাড়াবাড়ির মাঝে 80% শঙ্কার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি দু দল। এই ম্যাচ জিতলে তো কথাই নেই, ড্র করলেও সিরিজ বাংলাদেশের দখলে থাকবে। হারলেও সিরিজ হারানোর শঙ্কা নেই। স্লো ওভাররেটের কারণে দু দলই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারিয়ে বিপাকে। সেটাকেও বিবেচনায় রাখতে হচ্ছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এ দলের পাকিস্তান সফরে এবার আজ তৃতীয় এবং শেষ ওয়ানডে ইসলামাবাদে ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে সকাল 11টায়। কিন্তু বৃষ্টির শঙ্কায় ম্যাচ হবে কিনা তা নিয়ে আছে সন্দেহ। বৃহস্পতিবারও অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে বাংলাদেশ এ দল। প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 8 উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে আছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক টেন্ডার বাতিল করে দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 27 ডিসেম্বর থেকে বিপিএল শুরুর তারিখও ঘোষণা করেছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। 2023 ওয়ানডে বিশ্বকাপের তদন্ত রিপোর্ট প্রকাশ করার কথাও বলেন তিনি। আর পাকিস্তান সিরিজের পর হেড কোচ হাথুরু সিংহের ভবিষ্যৎ নির্ধারণ করবে বিসিবি। প্রায় 5 ঘন্টার ম্যারাথন সভা। সভাপতির দায়িত্ব নেবার পর একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ফারুক আহমেদ। সহযোগিতার জন্য বোর্ডের সব কর্তাদের একসাথে পাচ্ছেন তাও নয়। অর্ধেকেরও বেশি পরিচালক অনুপস্থিত। সবাই ছিলেন মাত্র 11 জন। এর মধ্যে নারী উইংস চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল পদত্যাগপত্র জমা দিয়েছেন। টানা 3 বোর্ড সভায় উপস্থিত না থাকায় বাতিল হচ্ছে 6 পরিচালকের পদ। শূন্য পদের কি হবে আর দায়িত্ব বন্টনই বা কবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বেশ কিছু ডিরেক্টর উপস্থিত থাকতে পারে না, আর যারা আছে তাদের ওভারবার্ডেন হয়েছি, তো আমরা এখনো বন্টন করতে পারিনি। হোপফুলি আমরা খুব শীঘ্রই চেষ্টা করব। দীর্ঘ সভায় আলোচনার বিষয় অনেক, যেখানে বড় সিদ্ধান্ত শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে। এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে, সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না। আর যেহেতু সময় নেই, এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল, সেজন্য আজকে আমাদের করতে হয়েছে। যদি বিপিএল এর পরের আসর হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক পক্ষের সাথে যোগাযোগ করতে পারেনি বিসিবি। চ্যালেঞ্জিং হলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তারিখ প্রকাশ করলেন ফারুক আহমেদ। 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে, ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব। আমরা প্রথমে টিমগুলো ঠিক করব,
যে যারা কোন 7টা টিম, এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের। 2023 বিশ্বকাপের তদন্ত রিপোর্ট নিয়ে কম জল ঘোলা হয়নি। কি ছিল সেই রিপোর্টে তা আজও অজানা। তবে নতুন বোর্ড সভাপতি নিশ্চয়তা দিলেন খুব শিগগিরই জনগণের কাছে প্রকাশ করা হবে। কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই এবং এটা দেখে আমি কাজ করতে চাই। হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের বিষয়ে পাকিস্তান সিরিজ শেষে সিদ্ধান্ত নেবে বিসিবি। প্রধান নির্বাহী সহ বোর্ডের কারো বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণ হলে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেবার হুঁশিয়ারি নতুন সভাপতির। যাতে সবাই ইভেন শেয়ার পায়। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দক্ষিণ এশিয়ার সেরা হয়ে বাংলার বীর যুবারা দেশে ফিরেছে। বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানায়, বরণ করে নেওয়া হয়। ফুটবলাররা দারুণ আনন্দিত, কঠিন সময় দেশকে সাফল্য উপহার দিতে পেরে। তবে ভবিষ্যতের কঠিন যাত্রায় নিজেদের তৈরি রাখতে চান, জাতীয় দল পর্যন্ত পৌঁছে দিতে চান সাফল্য। জন্মভূমির ঋণ শোধের সাধ্যকার, তারপরও দেশের অর্জনে বাংলাদেশি হিসেবে তরুণ যুবারা গর্ব করতেই পারেন। নেপাল থেকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের স্মারক হাতে দেশে ফিরেছেন মিরাজুল, নোভা, আসিফ, শ্রাবণরা। নতুন বাংলাদেশে বিমানবন্দরে ফুল আর মিষ্টি দিয়ে ফুটবলারদের বরণ করে নেন ফেডারেশনের গুটি কয়েক কর্মকর্তা। এই শিরোপার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার সব ট্রফি জয়ের চক্র পূরণ করল বাংলাদেশ। তারপরও এই ট্রফিটা একটু আলাদা দেশের বর্তমান পরিস্থিতির কারণে। বাংলাদেশের যত ফুটবল প্রেমিক আছে সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে যে না, যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র স্টাফে সিনিয়র প্লেয়াররাও পাবে। বাংলাদেশে যে বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হবে। মাত্র 15 দিনের অনুশীলনে সাফ জয় বড় চমক কোচ মারুফুল হকের জন্য। তবে প্রথম ধাপ পেরিয়ে এখন এশিয়া অঞ্চলে চোখ তার। দুইটা মিশন ছিল, একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ আন্ডার অনূর্ধ্ব 20। দুইটাকে নিয়ে আমার টার্গেট ছিল, যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাউ ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব, এবং সেটার জন্য আমাদের প্লেয়াররাও রেডি আছে। নতুন বাংলাদেশের নতুন সরকার প্রধানের সাথে দেখা করার ইচ্ছাও গোপন করেননি কেউ কেউ। যদি উনি আমার সাথে কথা বলে বা এরকম যদি সুযোগ হয়, অবশ্যই আমরা আমাদের পার্সোনাল প্লেয়ারদের ভিতরে ডিসকাস করব, যেটা আমরা চাইবো ওটাই হবে, ওটাই কথা বলবো। টুর্নামেন্টের সেরা ফুটবলার আর সর্বোচ্চ গোলদাতা মিরাজুল জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হব। আল্লাহ যদি সহায় হয়, তাহলে যদি যাই ইনশাল্লাহ, আমার গাওয়ার পাশন হারাই গেছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। 1 মাসের মিলন মেলা ভাঙলো, বন্ধুত্বের বন্ধন যেন ছিন্ন করতে চান না যুব দলের কোনো ফুটবলারই। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। এদিকে যুব সাফ জয়ী ফুটবলারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিমানবন্দর থেকে সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদে যান বিজয়ী ফুটবলাররা। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, জুলাই বিপ্লবের প্রতিফলন মিলছে ক্রীড়াঙ্গনেও। সাফ জয়ী দলের প্রত্যেককে 25,000 টাকা করে পুরস্কারের ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। সব মিলে 7.5 লাখ টাকা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় টাকার অঙ্ক কম বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। সম্মান দেখানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হেড কোচ মারুফুল হক। ক্রীড়া উপদেষ্টার ঘোষিত অর্থ বন্যার্তদের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছে পুরো দল। অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যের জন্য, যেহেতু জানেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও ভালো না, তারপরেও আপনাদের জন্য প্রত্যেকের জন্য 25,000 টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করছি। আমার সকল খেলোয়াড়দের চোখ, মুখ এবং তাদের ভাষা থেকে বুঝতে পেরেছি যে আসলে এই অর্থটা তাদের দরকার না, এই অর্থটা এই মুহূর্তে দরকার দুর্গত এলাকার জন্য। পুরো টাকাটা আমাদের দরকার না, আমরা টাকাটা যুব সাফ জয়ী ফুটবল দলকে সংবর্ধনা দেবে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে নিশ্চিত করেছেন পরিবেশ এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সার্ক অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ যেটা 2024 বাংলাদেশ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে। আজকে আমাদের উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে যে এই ফুটবল টিমের জন্য আমরা একটা সম্বর্ধনা আয়োজন করব। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ভুটানের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড দিয়েছে বাংলাদেশ। যুব সাফজয়ী দলের 4 ফুটবলার জাতীয় দলের সুযোগ পেয়েছেন। মিরাজুল ইসলাম ছাড়াও আছেন রাব্বি হোসেন, চন্দন রায় এবং শাকিল আহাদ। গোলরক্ষক মিতুল মার্মা ছাড়াও আছেন 2 ভাই সুজন এবং পাপ্পু হোসেন। তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়ারা রক্ষণ সামলাবেন। দল বদলে ক্লাব না পাওয়া জামাল ভুঁইয়া আছেন স্কোয়াডে। আর আক্রমণ ভাগে দায়িত্বে থাকবেন শেখ মুরসালিন, রাকিব হোসেনরা। জমি দখলের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এমন চক্রান্ত দাবি করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সকালে রাজশাহীতে খালেদ মাসুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। গোদাগাড়ী উপজেলার ঋষিকুল ইউনিয়নের চক নারায়ণপুর গ্রামে অন্তত 2 বিঘা জমি জোরপূর্বক দখলের অভিযোগ করেন তারা। জমির আগের মালিক জাহাঙ্গীর আলম জানান, তিনি যার কাছে জমি বিক্রি করেছেন সেই নাসরিন সুলতানা জমি দখল নিতে গেলে পারেননি। তার আগেই খালেদ মাসুদ জোরপূর্বক জমিটি দখলে নেন। সব অভিযোগ মিথ্যা বলে দাবি করে রাজশাহী প্রেস ক্লাবে বিকালে সংবাদ সম্মেলন করেন খালেদ মাসুদ। আমাদের বাপদাদার রেকর্ডীয় সম্পত্তি আমরা খাজনা খারিজ অন্তে আমরা ক্রয় করেছি। তো ওই সম্পত্তি আমরা ভোগ দখল আছে, ধান চাষ আবাদ আমরা করি। এই সম্পত্তি খালেদ মাসুদ পাইলট জোরপূর্বক দখল করেছে। এটা হলো ফাদিলপুর মুজা। যে পরিমাণ অংশটা ওনারা কিনেছে ওই পরিমাণ অংশ ওই মালিক অলরেডি বিক্রি করে দিয়েছে অনেক আগেই। ওই পরিমাণ অংশ আর তাদের কাছে আর বিক্রি করার জায়গা নাই, তারা আবার অতিরিক্ত জায়গা আবার বিক্রি করছে, যেহেতু বন্টন আমার নাই। তো সেই ক্ষেত্রে তো ওদের ওই বাবার তো জমিই নাই আর। এবং আমি যার কাছ থেকে কিনেছি তার ওই জায়গাটা ভোগ করছিলেন। তো যিনি ভোগ করছিলেন, যেহেতু বন্টন আমার, তার মানে হচ্ছে পূর্ব 30-40 বছর ধরে ভোগ করে আসছেন। তো ওই জমিটাই আমি কিন্তু ওনার কাছ থেকে। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।